নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গতকাল কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে যে 5টা রাজ্যের নির্বাচন হয়েছিল তার ফলাফল বেরিয়ে গেছে। আমরা সবাই জানি প্রত্যেকটা দল তাদের জয় পরাজয় স্বীকার করে নিয়েছে। যেভাবে আপ জিতেছে, কংগ্রেস তাদের পরাজয় স্বীকার করে নিয়েছে, বিজেপিও স্বীকার করেছে। ঠিক সেইভাবে উত্তরপ্রদেশে বিজেপি জিতেছে, অখিলেশ যাদব স্বীকার করে নিয়েছে মণিপুরে কংগ্রেস, এবং স্বীকার করে নিয়েছে উত্তরাখণ্ডে কংগ্রেস, এবং গোয়াতেও সর্বত্র সবাই স্বীকার করে নিয়েছে যে পরাজয় হয়েছে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার স্বীকার করলেন না। তার মাঝে মাঝে কিছু কথা আমাদের বোধগম্য হয় না, অর্থাৎ সাধারণ মানুষের মাথায় ঢোকে না। অতি উচ্চ স্তরের মানুষের কথাবার্তা ঠিক সেইভাবেই আমাদের মাথায় ঢোকে না। যেরকমভাবে তার আঁকাগুলো আমাদের মাথায় ঢুকতো না, তার ছবি কে আঁকে, কীভাবে আঁকে, কী করেন, সেই ছবির বিষয়বস্তু কি একমাত্র বুঝতেন সুদীপ্ত সেন। তার এই সমস্ত বিষয়টাও নিশ্চয়ই যারা বুঝবেন তারা বুঝবেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারে না। হঠাৎ করে শুনলাম তিনি পেয়ে গেলেন এর মধ্যে ইভিএম এর গন্ধ, ইভিএমে কারসাজি ছিল। তার সমস্ত কিছুতেই একটা অন্যরকম চিন্তা ভাবনা থাকে। তিনি বললেন যে ইভিএমে নাকি কারচুপি করা হয়েছে। এটা ভোটে, মানুষের ভোটের জয় নয়, এটা ইভিএম মেশিনের জয়, অর্থাৎ মেশিনারি জয়। আসলে আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, উনি সুন্দর হিন্দিতে বলেছেন, ওইভাবে হিন্দিতে আমি গুছিয়ে বলতে পারবো না, যার জন্য আমি বলছি না। তার বক্তব্য, তার হিন্দি ভাষা, তার হিন্দি ভাষায় কিভাবে বলেছেন সেটা আগে শুনুন, পরে আমি আপনাদের কাছে বাংলায় আসছি। তবে তার প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলেছে সেটা একবার শুনিনি। बीजेपी अगर जीता है तो पॉपुलिस्ट वोट के लिए नहीं जीता है, पॉपुलर मैंडेट नहीं मिला, लेकिन इसको मशीनरी का मैंडेट मिला। उधर में मेरे को जो लगा कि इतना ईवीएम का खिलाफ में कंप्लेन हुआ, एंड बनारस डीएम इज आल्सो सस्पेंडेड, सो फार आई नो, आई हैव सीन द पेपर। So if a DM is suspended because of his EVM मशीन को उठाने के लिए, तो EVM मशीन को छुपाने के लिए, तो ये तो बहुत बड़ा ग्रीवांसेस है। हमको लगता है अखिलेश को हरा दिया गया है। ये बहुत सारे लूट भी चला है। अखिलेश को डिप्रेस नहीं होना चाहिए, अपसेट नहीं होना चाहिए, जनता का पास जाना चाहिए और इसको चैलेंज करना चाहिए कि हर इलेक्ट्रॉनिक मशीन को, जो हम कहते हैं कि फॉरेंसिक टेस्ट होना चाहिए, कि ये वही मशीन है जिसमें लोगों ने वोट दिया और वही मशीन है जो दोबारा लेके आया। जो पंजाब में नहीं हुआ कि पंजाब में आपका वर्कर्स प्रोटेक्ट किया है, हमारा इधर में भी यही करने चाहते थे। हमारा इधर में भी हम लोग मशीन को गार्ड करते हैं, लेकिन यूपी में गार्ड करने का कोई तरीका नहीं है। तो अखिलेश अगर हारा है, बीजेपी अगर जीता है, तो पॉपुलिस्ट वोट के लिए नहीं जीता है, पॉपुलर मैंडेट नहीं मिला, लेकिन इसको मशीनरी का मैंडेट मिला। বিজেপি ডুগডুগি বাজাচ্ছে। আপনি যখন ছাপ্পা মেরে ভোটে জিতেন তখন ভোট হয়ে যায় না? 21 সালে বিধানসভার ইভিএম খুব ভালো ছিল, তখন ভোট হয়ে যায় না? 21 সালে বিধানসভার ইভিএম খুব ভালো ছিল, আর উত্তরপ্রদেশে ইভিএম নাকি গড়বড় হয়ে গেছে। ফরেনসিক করতে হবে। আগে পৌরসভাগুলোর ভোটের ফরেনসিক করুন, সিসিটিভি গুলোর, তারপরে ফরেনসিক করবেন। জল জীবন মিশনকে জল স্বপ্ন বলেছেন, কেন বলবেন? ছত্রে ছত্রে আপনি প্রত্যেকটা পাতাতে, আপনার হাফ অর্থমন্ত্রী প্রত্যেকটা পাতাতে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মোদীজির সমস্ত স্কিমের নাম চেঞ্জ করা ছাড়া একটাও নতুন কোনো কর্মসূচি রাজ্যের লোককে দিতে পারে। দুটোই আপনারা শুনলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথাও শুনলেন এবং শুনলেন মমতা ব্যানার্জি ঠিক কি কথা বলেছেন। মমতা ব্যানার্জির কথাগুলো শোনার পরে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে ইভিএম এ কারসাজি, ইভিএম এর ফরেনসিক টেস্ট হবে। যদিও এই রাজ্যে আনিস খানের কি হলো, ফরেনসিক ডিপার্টমেন্ট কি জানালো সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। তবে আরাবুল ইসলাম জানিয়ে দিয়েছিল যে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে ভেঙে গেছে, তবে মারা গেছে আর কি। তারা তাদের মতো করে ফরেনসিক ডিপার্টমেন্ট তৈরি করে ফেলে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম এর মধ্যে কারচুপি খুঁজে পেয়ে যান। ইভিএম এর মধ্যে কারচুপি তিনি পান না যখন 2021-এ তিনি জেতেন। না, তিনি অবশ্য জেতেননি, তিনি হেরেছেন। 2021-এর নির্বাচনে তিনি হেরেছিলেন, তখন মনে হয়েছিল নন্দীগ্রামে বোধহয় ইভিএম এর কারসাজি ছিল। না, এটা আবার তিনি বলেননি। তিনি বলেছেন যে ইভিএম মেশিনে কারচুপি নয়, আসলে সেখানে ভোট লুট করে নিয়েছে। অন্ধকার করে নির্বাচন যখন কাউন্টিং হচ্ছিল, কাউন্টিংয়ে দিন গন্ডগোল করে দিয়েছে। অর্থাৎ যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হতে পারে না, তার নৈতিক পরাজয় হয়,
নৈতিক জয় হয়, কিন্তু পরাজয় হয় না। সর্বত্রই এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে তার কথা বলতে গেলে আমাদেরও গুলিয়ে যায় যে অ্যাকচুয়ালি কী বলবো। তিনি বলেন আমরা সবাই চোর, কুণাল চোর, মুকুল চোর, পরে আমরা দেখি সে চোর মানে সবাই ঢুকে যাচ্ছে জেলে। সবাই এখন বেলে আছেন, বেলে থাকাই স্বাভাবিক, কারণ বেলে আছেন পরে জেলে থাকবেন, জেলে বেলে বেলে জেলে, এটা চলবে তৃণমূল কংগ্রেসের মধ্যে। কারণ তৃণমূল কংগ্রেস মানে আজকে আবার অধীর চৌধুরী একটা দারুণ আখ্যা দিয়েছেন, অর্থাৎ এই রাজ্যের কংগ্রেসের যিনি সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে যিনি লোকসভার বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি একটা সুন্দর দিয়েছেন চোরশ্রী, অর্থাৎ তৃণমূলের নেতাদের নামের পেছনে চোরশ্রী লেখা থাকবে। এবার থেকে সেই উপাধিগুলো দেওয়া হবে কি হবে না জানি না। ঢপশ্রী ছিল, চপশ্রী ছিল, এবার চোরশ্রী। আচ্ছা, ঢপশ্রী ব্যাপারটা আছে, এতই ঢপ দেওয়া হয় এখানে বোঝা যায় না, যে ঢপশ্রী, এবার চোরশ্রী, অর্থাৎ চোরশ্রী নামটা এবার থেকে ওই ট্যাগলাইন হিসেবে ইউজ হবে আর কি তৃণমূল নেতাদের পাশে। যেমন থাকে না এমবিবিএস ডক্টর, এমবিবিএস ক্যাল, এদের থাকবে চোরশ্রী। তো কোন কোন নেতার পেছনে চোরশ্রী, কোন কোন নেতার পেছনে ঢপশ্রী থাকবে সেটা জনগণ ঠিক করে নেবেন। তবে এই মুহূর্তে যা খবর সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবার শুরু করে দিয়েছেন যে এইগুলো ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে ফরেন্সিক টেস্ট করতে হবে, অবশ্যই তাকে টেস্ট করতে হবে। উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরেই মনে হয় অখিলেশ যাদব হেরে গেছে। কংগ্রেসকে নিয়ে তিনি বলে দিয়েছেন যে কংগ্রেস নাকি মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু কংগ্রেসকে গোয়ায় শেষ করার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া নয়। তিনি বলছেন সমস্ত লোককে এক জায়গায় হতে হবে, একত্রিত হয়ে এবার বিজেপিকে হাঁটাতে হবে। কিন্তু তিনি গোয়ায় কেন গেলেন? তিনি তো গোয়ায় প্রার্থী নাও দিতে পারতেন। তার দল লিখতে হয় তাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু অল ইন্ডিয়া কিছুই নেই, কোথাও জিততে পারেন না তারা, কিন্তু লেখা হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মানে চাল নাই কুত্তার নাম তার বাঘা, এই টাইপের আর কি। তো আমরা দেখলাম আপ, অর্থাৎ যার কোনো কিছুই লেখা নেই, অল ইন্ডিয়া ফিন্ডিয়া কিচ্ছু লেখা নেই, আম আদমি পার্টি, সে অলরেডি জিতে গেল এবং গোয়াতেও খাতা খুলে ফেললো। পাঞ্জাব দখল করে নিল, গোয়ায় খাতা খুলে নিল, বাংলায় ঢুকলো বলে। তো এরকমই একটা জায়গায় যখন রয়েছে তারা লিখতে হচ্ছে না, কিন্তু তারা কোথাও বলছে না, তারা একবারও বলেনি ইভিএমে কারচুপি হয়েছে মুক্ত ওখানে। গোয়ায় তো গিয়ে পড়েছিলেন অভিষেক ব্যানার্জি, মানে ভাইপো, তিনি তো ছিলেন, তো তিনি কি সেখানে আটকেছেন বুক চিতে নিশ্চয়ই, কিন্তু সেখানে কি করে জিতলো? আসলে ওখানেও নিশ্চয়ই ইভিএম মেশিনে কারচুপি ছিল। অখিলেশ যাদব ঠিক পারেনি, বাচ্চা ছেলে তো পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পারতেন। আর পৌরসভা ভোটে হঠাৎ করে যেগুলো সিসিটিভিগুলো ছিল সেগুলো গায়েব হয়ে যাওয়া, হাত বাড়িয়ে সিসিটিভি খুলে নেওয়া, বা বাইরের জায়গা থেকে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে, এগুলো চলতে পারে। আসলে চপশ্রী ঢপশ্রীর ব্যাপারটা থাকে তো, এ রাজ্যে সব চলে, শুধু চলে না অন্য রাজ্যে বিজেপি জিতলে। এখানে আমার অখিলেশ যাদবের জেতার জায়গায় পার্সেন্টেজ দিয়ে তিনি হিসাব করে দিয়েছেন। অ্যাকচুয়ালি বিজেপির এখানে জয় নয়, অখিলেশ যাদব কত পার্সেন্টেজ ছিল এবং কত পার্সেন্টেজ উঠলো, এটা নিয়ে তিনি বিশ্লেষণ করার পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছেন। তাহলে বিজেপি তো এখানে জিতে আছে, বিজেপি কত পার্সেন্টেজ ছিল, কত পার্সেন্টেজে গেছে, তাহলে বিজেপি তো ডবল জয় এই রাজ্যে। তৃণমূল তো খালি নামকে বাঁচতে আছে, তাই কি? মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন যখন, তখন হলো সেটা নৈতিক জয়, আর যখন হেরে গেলেন তখন হচ্ছে ইভিএমের কারসাজি। মমতা বন্দ্যোপাধ্যায় মানে ব্যাপকভাবে হারলেন নন্দীগ্রামে গিয়ে, হেরে গেলেন। আবার তারপরে তার দলেরই একদম কি বলবো, খুব বিশ্বস্ত মানুষ বলেই সরে গেলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নিজের জায়গা ছেড়ে দিয়ে, অর্থাৎ যেখানে জিতলেন ভবানীপুরে সেখান থেকে তিনি সরে গেলেন। সরে গিয়ে সেই জায়গাটা ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জায়গায় দাঁড়ালে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পাজল ছিলেন। অর্থাৎ তিনি ভেবে নিয়েছিলেন এবং তার দল ভেবে নিয়েছিল, প্যানিক কাজ করছিল যে দাঁড়ালেই হারবো। যেভাবে শুভেন্দু অধিকারী ঝাঁপিয়ে পড়ে জিতে গেল, এবার দাঁড়ালে যদি শুভেন্দু অধিকারী আবার ওখানে এসে দাঁড়িয়ে পড়ে আমি হেরে যাবো, তাহলে একটাই জায়গা আছে বাঁচার জন্য, সেটা হচ্ছে ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় গড় সেখানে দাঁড়িয়ে তিনি জিতেছেন, কিন্তু সেখানেও ওই রিগিং করতে হয়েছে, জোর করে চাপাচাপি হই ধৈ ধৈ। অর্থাৎ প্রিয়াঙ্কা টিবরেলের মতো একটা ছোট বাচ্চা মেয়ে, তার বিরুদ্ধেও তাকে এরকমভাবে নামতে হয়েছে, যাকে কেউ পাত্তাই দিচ্ছিল না। কে প্রিয়াঙ্কা টিবরেল? পরে বুঝে গেছে যে প্রিয়াঙ্কা টিবরেল বাবা কঠিন জিনিস, তাকে টপ করা মুশকিল আছে। ব্যাস শুরু হয়ে গেল তাকে আটকানো, দিলীপ ঘোষের বক্তব্য দিতে না দেওয়া, শুভেন্দু অধিকারীকে দেখে তেড়ে যাওয়া, সব কিছুই আমরা দেখলাম। তারপরে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন, তবে ব্যাপক ভোটে জিতলেন এটা নয়, তার চেয়ে অনেক বেশি ভোটে জিতলেন উদয়ন গুহ। যদি দেখা যায় ভোটে জেতার নিরিখে যদি ধরা হয়, তাহলে উদয়ন গুহকে মুখ্যমন্ত্রী করা উচিত ছিল। ঠিক বললাম কি? মনে হয় ঠিক বললাম। তো এই যে কথাগুলো আমি বললাম তার পেছনে কারণ হচ্ছে একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তাতে দাঁড়িয়ে
একটা জিনিস পরিষ্কার যে যেখানেই বিজেপি জিতবে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ইভিএম এর কারসাজি। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বিবৃতি দিলেন কিন্তু বাজেট অধিবেশনে, বলতে বলতে তিনি বাজেটের পরে বলতে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে হিন্দি বাংলা সব পাঞ্চ করে সুন্দর ভাষায় বলেছেন তিনি, এবং বলে যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি এই রাজ্য মানে উত্তরপ্রদেশ সব জায়গাতে যে জিতলো, উত্তরপ্রদেশে জিতলো, এটাকে সেমিফাইনাল কেন বলছেন, এটাকে কেন বলছেন যে মোদী এবার 2024-এ চলে আসবে, 2 বছর পরে কে বাঁচবে তার ঠিক নেই, আপনি থাকবেন, উনি থাকবেন, এমনি থাকবেন, এগুলো বলেছেন বাস্তব কথাই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্লেন ভাড়া করছেন, এখানে যাচ্ছেন কেন, ওখানে যাচ্ছেন কেন, প্রশ্ন তো কিন্তু উঠবেই। আপনি যাচ্ছেন একটা প্লেন ভাড়া করে, ভাইপো যাচ্ছে একটা প্লেন ভাড়া করে, কেন? আগামী দিনে কি, আগামী দিনে ছেড়ে দিন না, যেখানে ভোট হবে সেখানে দেখা যাবে। আপনি কি করে স্বপ্ন দেখছেন যে 2024-এ আপনি প্রধানমন্ত্রী হবেন? যদিও প্রধানমন্ত্রী দেখা মানে হওয়া স্বপ্ন দেখাটা এখন 20 জলে চলে গেছে, মানে একটা স্বপ্ন দেখাটাও ভুল। স্বপ্ন দেখলেও আপনাকে ঠকতে হবে, কারণ স্বপ্ন দেখার জায়গায় নেই। আপের কেজরিওয়াল স্বপ্ন দেখতে পারে যে সামনের 5 বছরের কথা বাদ দিন, কারণ 2024 থেকে 2029 ফিক্সড হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা আবার ফিক্সড কি আছে, ইউপি ইলেকশনের পরে কি হয়ে যাবে? হয়ে যাবে। ইউপি 4 দিল্লির তার, এটা তো সবাই বলেন, আপনিও বলেছেন, যার জন্য বলেছিলেন ইহা হারা দো ওহা হার জায়গা, মোদী বিজেপি হাট জায়গা। মানে উত্তরপ্রদেশে যদি হারিয়ে দেন, অখিলেশ যাদবকে ভোট দিয়ে যদি জিতিয়ে দেন, বিজেপিকে হারিয়ে দেন, যোগীকে হারালেই মোদী হেরে যাবে। সোজা ইকুয়েশন আপনি দিয়েছেন। আজকে পাল্টি, আসলে তৃণমূল কংগ্রেসে পাল্টি দেওয়ার ব্যাপারটা খুব রয়েছে। অভিষেক ব্যানার্জি একদম বলেই দিলেন জিতিয়ে আসবো, মদন মিত্র বলেছেন পাঞ্জা কেটে নেবো। এখন মদন মিত্র মুখে সেলুটেপ লাগিয়ে ঘরে ঢুকে গেছেন, তাকে নাকি কথা বলতে বারণ করেছে। এর আগেও তিনি একবার সেলুটেপ লাগিয়েছিলেন, কথা বলবো না। তো এরকম আমরা দেখি এখানে আর কি, এই রাজ্যে সব চলে, কি বলছেন কি বলছেন না কিছুই বোঝা যায় না। এটা নিয়ে আমার কেন্দ্রীয় স্তরে অনেকে দেখছি বলছেন, অনেক কেন্দ্রীয় টিভি চ্যানেল ফেলে দেখি এসে আলোচনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বল দিয়ে এসব বল দিয়ে, কি হয়েছে বলেছে তো? আমি বসে ইউটিউবে বসে কি বলছি তাতে কার কি যায় আসে? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বসে বলে তাতে কি যায় আসে? বিজেপি জিতেছে, এটাই শেষ কথা। নির্বাচনে ইভিএম এ কারসাজি আছে কি না আছে, তাহলে এই রাজ্যে ইভিএম এ নিশ্চয়ই কারসাজি ছিল, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। আমরা তো সবাই ভোট দিয়েছিলাম বিপক্ষে, তাহলে কি করে জিতলো মমতা বন্দ্যোপাধ্যায়? এবার প্রশ্ন তুলবে কেউ, সেখানে গিয়ে কি বলবেন? অর্থাৎ জিত বা হার এটা শিখতে হয়। খেলা হবে বলা যায়, কিন্তু খেলা যখন শুরু হয় তখন হেরে গেলেই কেন মনে হয় যে এটা খেলা হয়নি, আমার সঙ্গে ফাউল করা হয়েছে। যেরকম নন্দীগ্রামে বলেছিলেন, পা ভাঙার সত্যি ভেঙেছিল, নাটক হয়েছিল, কেউ মেরেছিল, কি হয়েছিল, সেসবগুলো এখন হারিয়ে গেছে। নন্দীগ্রামে তিনি হারেননি, প্রমাণও করতে পারেননি হারেননি বলে, কিন্তু হেরেছেন আমরা সবাই জানি। যেভাবে মুকুল রায় এখন বিজেপিতে আছে, সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারেননি। এই সব কিছু যেন ধোঁয়াশা এই রাজ্যে। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে গিয়ে, তার বক্তব্য নিয়ে বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মনে করে রাখবেন এই এত গভীর বিষয়ে আলোচনা করার মতো ক্ষুদ্র পরিসর এই রুদ্রবার্তা নয়। এই গভীর বিষয় এবং গভীরভাবে বলতে গেলে আরও গভীর মস্তিষ্কের দরকার। ব্যানার্জি বলে আমিও যে মমতা ব্যানার্জির মতো হব সেটা ভাববেন না, আমার অত বুদ্ধি নেই, অত বিদ্যাও নেই, আমার ডক্টরেটের ডিগ্রিও নেই, আর কোনো কিছুই নেই, কাজে আমি বলতে পারছি না। আর যা শুনলাম যা দেখলাম একটা কথা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়াচ্ছেন যে 2024-এর স্বপ্ন বহু দূরে হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী হওয়ার জায়গায় আবার চলে এসেছে কেজরিওয়াল। মানে লড়াই হলে 2029-এর পরে, 2024 থেকে 29 বাদ দিন, ফিক্সড হয়ে গেছে। আমি আবারও বলছি, 2029-এর পরে যদি আবার কাউকে জিততে হয়, মানে যদি প্রধানমন্ত্রী মুখ করতে হয়, তাহলে কী হবে? কারণ কেজরিওয়াল লাফিয়ে চলে আসছে। কেজরিওয়াল আগামী কদিনের মধ্যে হয়তো অনেকগুলো জায়গা দখল নিয়ে নেবে, অর্থাৎ সব জায়গায় তাদের খাতা খুলবে, এটা স্বাভাবিক কথা। পাঞ্জাবে কী হয়েছে, অন্য জায়গায় কী হচ্ছে, গুজরাটে কী করবে, সমস্ত কিছু কিন্তু সবার নজর থাকবে। এবার বাংলায় আসছে কিনা সেটাও দেখবো। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা এখন একটাই যে আমার স্বপ্ন তো শেষ হয়ে গেল, আর তো স্বপ্ন হবে না। আশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন সব ভেঙে গেল। কারণ উত্তরপ্রদেশ অনেক দূরের কথা, গোয়াতেও তৃণমূলের ঘাসই রয়ে গেল, ফুল আর ফুটল না। অর্থাৎ ঘাস গোয়ার জলে, সমুদ্রের জলে ভেসে গেল। আসলে গোয়ার মানুষরা কোনোদিন চায়নি গোয়াটা দীঘা হয়ে যাক। দীঘাকে গোয়া দেখানোর স্বপ্ন দেখা মানুষ যদি গোয়ায় গিয়ে গোয়াকে দীঘা করার স্বপ্ন দেখে, তাহলে মানুষ তো বুঝে যায় বাংলার মানুষের দুর্ভাগ্য যে 5,000 টাকা 500 টাকা এই ডিফারেন্সের মধ্যে বাংলার মানুষ হারিয়ে ফেললো। 5,000 টাকা লোভ যারা ছুঁড়ে ফেলে দিল, অর্থাৎ গোয়ানিজ যারা আছে তারা ছুঁড়ে ফেলে দিল 5,000 টাকার লোভ। 500,000 টাকার জন্য আমরা ভুলে গেলাম যে আমাদের উচিত ছিল ছেলেদের চাকরি, ছেলেদের সব কিছু, স্বপ্ন, শিল্প, দুষ্কৃতীরা জেলে থাক, সব আমরা ভুলে গেছিলাম। জানি আজ ভুলে গেছেন, কাল জেগে উঠবেন, কারণ 500,000 টাকা বন্ধ হবে। 500,000 টাকা বন্ধ না হলে প্রকল্প বন্ধ হবে।
এটা বন্ধ হবে, ওটা বন্ধ হবে, বন্ধ হওয়াই চলবে। বাজেটে আজকে নতুন করে পরিকল্পনা নেই। সব প্রধানমন্ত্রীর যে সমস্ত প্রকল্প সেগুলোকে স্টিকার লাগানো, আর সেই স্টিকার লাগালেই এখানে টাকা পয়সা কাঁচকলা, কিচ্ছু আসবে না। কাজেই মুখ থুবড়ে পড়বে সমস্ত কিছু, আর আমরা সবাই তাতে সাফার করব, নিশ্চয়ই করব। 2,28,00,000-এর মধ্যে হয়তো আমরা ছিলাম, বাকি যারা ভোট দিয়েছিলেন তারা বুঝবেন। এবার সবাই মিলে মরবো, জ্বলবো তো সবাই মিলে, কারণ রয়েছি এক জায়গায়, ওই পড়েছে জবনের হাতে, খানা খেতে হবে সাথে, তো ওরকমই জায়গা পড়ে গেছি, আর কিছু করার নেই, মরতে তো হবেই আমাদের সবাইকে একসঙ্গে। এইভাবেই চলবে রুদ্রবার্তাও, পরিষ্কার, ঠোঁট কাটা সব সত্যি কথাগুলো সামনে আনতে। যদি আমার কথা যুক্তিগ্রাহ্য মনে হয় জানাবেন কমেন্টস করে, আর যদি মনে হয় ভুল বলেছি সেটাও জানাবেন। রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা, তা অবশ্যই যুক্তি দিয়ে আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।